শহরের বড় মিউজিয়ামে আজ এক অদ্ভুত মেলা বসেছিল। বলার জন্য মিউজিয়াম হলেও পরিবেশটা এমন ছিল যেন পঞ্চায়েতে কোনো বিচার হতে চলেছে। টিভির লোকজন ক্যামেরা তাক করে দাঁড়িয়েছিল, সংবাদপত্রের সাংবাদিকরা কলম কামড়াচ্ছিল, অফিসাররা পেট সামনে বাড়িয়ে আর বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হলের মাঝখানে লোহার মোটা রেলিংয়ের ভেতরে কালো রঙের এক ভয়ঙ্কর তিজোরি রাখা ছিল। এমন তিজোরি যে মানুষ দেখলে মনে ভয় ঢুকে যায়। ৫ বছর ধরে এই তিজোরি মিউজিয়ামে পড়েছিল। ৫ বছর ধরে দুনিয়ার তাবড় তাবড় শিক্ষিত মানুষ এটার মাথা চুলকে ফেলে দিয়েছিল। কেউ মেশিন লাগিয়েছিল, কেউ লেজার চালিয়েছিল, কেউ এক্স-রে মেরেছিল, কিন্তু তিজোরি এমন একগুঁয়ে হয়েছিল যেন বলছিল, যত খুশি জোর লাগাও, আমরা খুলব না। আজ শেষ চেষ্টা ছিল। আমেরিকা থেকে এক মস্ত টেকনিশিয়ান এসেছিল। নাম ছিল মিস্টার অ্যান্ডারসন। কিন্তু মানুষ তাকে এমনভাবে দেখছিল যেন খোদ ভগবান তালা খুলতে নেমে এসেছেন। দামি স্যুট, গলায় চকচকে কার্ড, আর এমন ইংরেজি ঝাড়ছিল যেন গম কুটে চলেছে। ঘণ্টার পর ঘণ্টা মেশিন চলল, বিপ বিপ ঘর ঘর বাঁশির মতো আওয়াজ হতে থাকল। তারপর হঠাৎ অ্যান্ডারসন হাত তুলে দিল, বলল, দ্য সেফ মাইট নেভার ওপেন। বাস, আর কি, হলের ভেতরে নিস্তব্ধতা ছেয়ে গেল। ইতিহাসবিদদের মুখ শুকিয়ে গেল, অফিসারদের কপালে ঘাম দেখা দিল। তখনই পেছন থেকে একটা ধীর অথচ দৃঢ় আওয়াজ এলো, স্যার, আমি খুলতে পারি। পুরো মিউজিয়াম যেন ঘুরে গেল, সবার ঘাড় একসাথে ঘুরল। সেখানে দাঁড়িয়েছিল এক রোগা পাতলা ছেলে, ছেঁড়া কাপড়, পায়ে ক্ষয়ে যাওয়া চটি, রোদে পোড়া তামাটে মুখ। বয়স হবে ১৩-১৪ বছর। কেউ হেসে দিল, কেউ টিটকিরি মারল, আরে এ তো ঝাড়ুদার বা সাফাইওয়ালার ছেলে। গার্ড রেগে গিয়ে বলল, আরে সরাও একে এখান থেকে। কিন্তু ছেলেটি নড়ল না, তার চোখে ভয় ছিল না, শুধু এক অদ্ভুত ভরসা ছিল। অ্যান্ডারসন তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর হেসে উঠে বলল, এই তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারল না, তুই এটাকে কি খুলবি রে? হলের ভেতরে অট্টহাসি ফেটে পড়ল, ক্যামেরাগুলো তার ওপরেই স্থির হয়ে গেল। ছেলেটি আবার বলল, স্যার, একটা সুযোগ দিন, যদি না খোলে তবে নিজে থেকেই বাইরে চলে যাব। এক অফিসার গর্জে উঠে বলল, এটা কোনো খেলা নয়, জাতীয় সম্পদ। অ্যান্ডারসনের মজা লাগতে শুরু করল। সে এগিয়ে এলো, ছেলেটির কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, ঠিক আছে চল, যদি তুই খুলে দিস তবে আমি তোকে ১ কোটি টাকা দেব। ভিড়ের মধ্যে শীষ বেজে উঠল। কেউ বলল, আরে আজ তো সার্কাস হচ্ছে। কিন্তু ছেলেটির নাম ছিল আরিয়ান, আর এটা কোনো খেলা ছিল না। আরিয়ান মিউজিয়ামের সাফাই কর্মী মোহনের ছেলে ছিল। মোহন রাতে ঝাড়ু দিত, আরিয়ান প্রায়ই তার সাথে চলে আসত। কোনায় বসে মূর্তি, তলোয়ার, পুরনো মুদ্রা দেখত। লোকে ভাবত গরিবের বাচ্চা সময় নষ্ট করছে, কিন্তু কেউ জানত না যে আরিয়ান জিনিসগুলো শুধু দেখত না, সে সেগুলো পড়ত। প্রতিটা চিহ্ন, প্রতিটা আঁচড়, প্রতিটা তালা। তার দাদু বলতেন, আমাদের পূর্বপুরুষরা রাজাদের জন্য তালা বানাত, এমন তালা যা মেশিন দিয়ে নয়, মাথা দিয়ে খোলে। তখন এই কথাগুলো গল্প মনে হতো, কিন্তু আজ যখন আরিয়ান তিজোরির সামনে দাঁড়িয়েছিল, তখন তার ভেতরে দাদুর গলা প্রতিধ্বনিত হচ্ছিল। মোহন ভিড়ের পেছন থেকে চিৎকার করে বলল, আরে বেটা, নেমে আয়, এটা বড় লোকদের কাজ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আরিয়ান ধীরে ধীরে তিজোরিটা ছুঁল। লোহার শীতলতা তার হাতে মিশে গেল। সে কোনো যন্ত্রপাতি চাইল না, কোনো মেশিন না, শুধু আঙুলগুলো বোলাতে লাগল, যেন কোনো পুরনো বন্ধুকে চিনতে চাইছে। লোকে বিরক্ত হতে শুরু করল, কেউ ক্যামেরা নিচে নামিয়ে নিল, কিন্তু আরিয়ান একেবারে সঠিক জায়গায় একেবারে সঠিক চাপ দিচ্ছিল। তারপর ক্লিক, খুব হালকা আওয়াজ, এতই হালকা যে অর্ধেক মানুষ শুনতেই পেল না। ক্লিকের আওয়াজটা এমন ছিল যেন পুরনো সিন্দুকের খিল বহুকাল পর নড়ে উঠল। যারা কাছে দাঁড়িয়েছিল তাদের মনে হলো হয়তো তাদের মনের ভুল, কিন্তু আরিয়ানের কান ধোঁকা খায়নি। তার আঙুলে হালকা এক ঝটকা এলো, যেন লোহার ভেতরে কিছু একটা সরে গেছে। সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। ভিড় চিৎকার করতে যাবে তার আগেই সে আবার ঝুঁকে পড়ল। এবার সে তিজোরির নিচের কোনায় হাতের তালু ঠেকাল। চাপ খুব বেশিও না, আবার কমও না, ঠিক যেমনটা বইতে আঁকা ছিল। মোহনের বুক ধকধক করতে লাগল। সে বুঝতে পারছিল না যে তার ছেলে কোনো খেলা করছে নাকি ভাগ্যের সাথে লড়ছে। অ্যান্ডারসন হাত ভাঁজ করে দাঁড়িয়ে হাসছিল। এক্ষুনি কাঁদতে শুরু করবে,
সে বিড়বিড় করে বলল। তখনই তিজুরির ভেতর থেকে গুড় গুড় করে শব্দ এলো। এবার শুধু আরিয়ান নয়, সবাই শুনতে পেল। এক সাংবাদিক চেঁচিয়ে উঠল, রেকর্ড করো, কিছু একটা হয়েছে। গার্ডরা একদম সতর্ক হয়ে গেল। আরিয়ান চোখ খুলল, কপাল থেকে ঘাম ঝরছিল। সেই ডান দিকে এক বিশেষ চিহ্নের ওপর আঙুল ঘরালো, তারপর হালকা একটা ধাক্কা, আর তখনই ধড়াম। ভারী দরজাটা সামান্য এগিয়ে হেলে পড়ল। সামান্যই, কিন্তু সেটাই ইতিহাস বদলানোর জন্য যথেষ্ট ছিল। হলে এমন নিস্তব্ধতা নামল যেন মন্দিরে ঘণ্টা বাজার আগের মুহূর্ত। তারপর কেউ চিৎকার করে উঠল, খুলে গেছে, আরে খুলে গেছে। ক্যামেরার ফ্ল্যাশ যেন ঝড় হয়ে উঠল। অ্যান্ডারসন দৌড়ে এগিয়ে এলো। তার মুখের হাসি গায়েব হয়ে গিয়েছিল। সে দরজাটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগল, যেন বিশ্বাস করতে চাইছে যে এটা স্বপ্ন নয়। আরিয়ান ধীরে ধীরে পুরো দরজাটা খুলে দিল। তিজোরি খুলে গিয়েছিল। ভিড় এক কদম পিছিয়ে গেল। সবার মনে হলো এবার সোনা চকচক করবে, হিরে জলজল করবে। কিন্তু ভেতরে সোনা ছিল না, ভেতরে ছিল ইতিহাস। পুরনো চামড়ার থলি, তামার কৌটো, মোড়ানো কাগজ, মোহর লাগানো নথিপত্র। এক বৃদ্ধ ইতিহাসবিদ কাঁপা কাঁপা হাতে একটা কাগজ তুললেন। দেখামাত্রই তার চোখ ভিজে এলো। আরে বাপ রে, তিনি বললেন, এ তো সেই রাজার আসল কাগজ যাদের দুনিয়া শুধু গল্প বলে জানত। অন্য একজন বলল, এটা কোনো গুপ্তধন নয়, সময়ের প্রমাণ। অ্যান্ডারসন এখনও কিছু বুঝতে পারছিল না। সে আরিয়ানের কাছে এলো। হাও? সে ভাঙ্গা হিন্দিতে জিজ্ঞেস করল। নো কি? নো মেশিন? তুই কিভাবে করলি? আরিয়ান সরাসরি বলল, এই তালা স্মৃতি দিয়ে খোলে সাহেব, মেশিন দিয়ে নয়। সবাই চুপ। আরিয়ান বলল, আমার দাদু বলতেন কিছু তালা তাদের নির্মাতাদের চিহ্ন চেনে। অ্যান্ডারসন ধীরে ধীরে পিছিয়ে গেল। তার অহংকার মাটিতে মিশে গিয়েছিল। মোহন এগিয়ে এলো। চোখে জল ছিল। ব্যাটা, শুধু এটুকুই বলতে পারল সে। এক অফিসার মাইকে এলেন, আজ এই ছেলেটি শুধু তিজোরি খোলেনি, আমাদের চোখ খুলে দিয়েছে। আরিয়ানকে মঞ্চে ডাকা হলো। তার ছেঁড়া জামাকাপড় এখন আর কারো চোখে বিচ্ছিল না। অ্যান্ডারসন হলের কোণা থেকে চুপচাপ এগিয়ে এলো। তার হাতে একটা চেক ছিল। সে মাইক ছাড়াই বলল, আমি বলেছিলাম 1 কোটি টাকা দেব। আর চেকটা আরিয়ানের হাতে তুলে দিল। মোহনের হাত কাঁপতে লাগল, কিন্তু আরিয়ান টাকার দিকে তাকাচ্ছিল না। সে তিজোরিটার দিকে তাকাচ্ছিল, যেন কোনো পুরনো কথা বা প্রতিশ্রুতি পূরণ করেছে। আর সেখানেই আরিয়ান বুঝে গিয়েছিল এটা তো মাত্র শুরু, কারণ যে ছেলে ইতিহাসের তিজোরি খুলেছে তার জীবন আর সাধারণ থাকতে পারে না। তিজোরি খোলা পড়েছিল, কিন্তু মিউজিয়াম হলটা যেন এখনও আষ্টেপিষ্টে বাঁধা ছিল। কেউ কথা বলছিল না, সবাই যেন নিজের নিজের নিঃশ্বাস গুনছিল। আরিয়ান তিজোরির সামনে এখনও দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল সে যেন শুধু দরজা খোলেনি, কোনো পুরনো যুগকে আবার জাগিয়ে তুলেছে। ইতিহাসবিদরা ভিড় ঠেলে তিজোরির কাছে চলে এলেন। নথিপত্র একে একে বের করা হতে থাকল। কেউ বলল, এগুলো তো জমির চুক্তি। কেউ বলল, এই মুহূর্ত আজ পর্যন্ত শুধু বইতেই দেখেছিলাম। সরকারের অফিসাররা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলেন। এবার বিষয়টা আর ধনের ছিল না, দেশের সম্মানের হয়ে দাঁড়িয়েছিল। আরিয়ানকে একটা চেয়ার দেওয়া হলো, কিন্তু সে বসল না। তার নজর এখনও সেই কাগজগুলোর ওপর ছিল, যেগুলোকে তার দাদু গল্পে বাঁচিয়ে রাখতেন। মোহন চুপচাপ পাশে দাঁড়িয়েছিল। তার হাতে আজ ঝাড়ু ছিল না, কিন্তু বছরের পর বছরের ক্লান্তি এখনও তার পিঠে ছিল। সে ভাবছিল, আমি সারারাত ইমারত পরিষ্কার করতাম, আর আমার ছেলে ইতিহাস পরিষ্কার করে দিল। তখনই এক অফিসার এসে জিজ্ঞেস করলেন, ছেলে, তুই কোথায় পড়িস? আরিয়ান মাথা নিচু করে নিল। কোথাও না সাহেব, সরকারি স্কুলে নাম আছে, কিন্তু যাই কম। হলে আবার নিস্তব্ধতা। কেউ বলল, এত বুদ্ধি আর স্কুল নেই? এক ইতিহাসবিদ ধীরে ধীরে বললেন, বুদ্ধি স্কুল থেকে নয়, উত্তরাধিকার থেকে আসে। এখন খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। টিভি চ্যানেলগুলো লাইভ চলছিল। সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের মুখ সব জায়গায় ছিল। গরিব সাফাইওয়ালার ছেলে এখন ইতিহাস খোলার ছেলে হয়ে উঠেছিল। অ্যান্ডারসন একা দাঁড়িয়ে সব দেখছিল। তার মাথায় একটাই কথা ঘুরছিল, যে জিনিসটা আমার মেশিনগুলো বুঝতে পারল না, সেই বাচ্চাটা আঙুল দিয়ে কিভাবে বুঝে নিল। সে আরিয়ানের কাছে এলো। এবার তার গলায় অহংকার ছিল না। তোর দাদু সত্যিই দারুণ তালা বানাতো। আরিয়ান বলল, হ্যাঁ সাহেব। আর তিনি বলতেন, প্রতিটা তালায় সামান্য হলেও মানবিকতা থাকা দরকার, নয়তো সেটা খোলে না। অ্যান্ডারসন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই অনেক বড় হবি ছেলে। সরকার সেই দিনই সিদ্ধান্ত নিয়ে নিল। প্রেস কনফারেন্স হলো, মঞ্চ সাজানো হলো। এক মন্ত্রী বললেন, এই ছেলের পুরো পড়াশোনার খরচ সরকার বহন করবে। কেউ বলল ইঞ্জিনিয়ার হবে, কেউ বলল ইতিহাসবিদ হবে। আরিয়ান সব শুনছিল, কিন্তু তার চিন্তা ছিল অন্য কোথাও। তার মনে পড়ছিল
সেই ধুলোমাখা স্টোর রুম, সেই পুরনো বইগুলো, দাদুর কথাগুলো। তখনই এক অফিসার জিজ্ঞেস করলেন, আর সেই বইগুলো কোথায়, যেখান থেকে তুই পদ্ধতি শিখলি? আরিয়ান বলল, সেগুলো মিউজিয়ামের পেছনের ঘরে আছে। অফিসার অবাক হলেন, তাহলে এর মানে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। আরিয়ান ধীরে ধীরে হাসল। রহস্য তো অনেক আছে সাহেব, শুধু খোলার মতো মানুষ চাই। মোহন প্রথমবার বুক ফুলিয়ে দাঁড়াতে শিখল। আজ কেউ তাকে সাফাইওয়ালা বলছিল না, কিন্তু গল্প এখানেই শেষ হবার ছিল না। কারণ যেদিন গরিবের ছেলে ইতিহাস খুলে দেয়, সেদিন অনেক বড় বড় মানুষ ভয় পেয়ে যায়, এবং কিছু মানুষ ভয়ও পায়। আরিয়ানের নাম এখন শুধু মিউজিয়ামে নয়, শহরের গলিতে গলিতেও প্রতিধ্বনিত হতে লাগল। খবরের কাগজের প্রথম লাইন হল, ঝাড়ুদারের ছেলে ইতিহাসের তালা খুলে দিল। কেউ প্রশংসা করছিল তো কেউ ঈর্ষায় জ্বলছিল। কারণ যখন গরিবের ছেলে ওপরে ওঠে, তখন ওপরে বসে থাকা মানুষগুলোই সবার আগে নড়ে ওঠে। সরকার মিউজিয়ামের পেছনের সেই ভরটা সিল করে দিল, যেখানে বইগুলো পাওয়া গিয়েছিল। ইতিহাসবিদ, অফিসার সবাই সেখানে আসতে লাগলেন। বইগুলো খোলা হলো, পাতা উল্টানো হলো। সবার মুখ হা হয়ে গেল। সেই বইগুলো শুধু তালার ছিল না, সেগুলো ক্ষমতারও ছিল। তাতে লেখা ছিল কোন রাজা সত্যবাদী ছিল, কে গাদ্দার, কে জমি ছিনিয়ে নিয়েছিল, কে ধোঁকা দিয়ে রাজ্য দখল করেছিল। এবার বিপদ এখান থেকেই শুরু হলো। কিছু প্রভাবশালী মানুষ ভয় পেতে শুরু করল। এক অফিসার ধীরে ধীরে বলল, যদি এই সব বাইরে চলে আসে, তবে অনেক পুরনো নাম কলঙ্কিত হয়ে যাবে। অন্যজন বলল, ছেলেটাকে বেশি উড়তে দিও না। সেই রাতেই মোহনের ঘরের সামনে একটা গাড়ি এসে থামল, কালো কাঁচ, নম্বরবিহীন। দুজন লোক নামল। একজন বলল, ছেলেকে বোঝান, বেশি বলা ঠিক নয়। মোহন ভয় পেয়ে গেল। আরিয়ান চুপচাপ শুনছিল। সে জিজ্ঞেস করল, কেন ভয় পাচ্ছেন আপনারা, সত্যকে? লোকটা চিৎকার করে উঠল, খুব কথা বলে। কিন্তু আরিয়ান পিছিয়ে গেল না। পরের দিন মিউজিয়ামে আবার হইচই শুরু হলো। কিছু নথিপত্র গায়েব হয়েছে বলে জানানো হলো। আরিয়ানকে ডাকা হলো। এক অফিসার বলল, তুই যে পদ্ধতিটা বলেছিলি সেটা সব লিখে দিয়ে দে। আরিয়ান বুঝে গেল, এবার এটা শুধু জ্ঞান নয়, সৌদার সময়। সে পরিষ্কার বলে দিল, আমি লিখে দেব, কিন্তু সবার সামনে। হলে নিস্তব্ধতা। কেউ ভাবতেও পারছিল না যে এই বাচ্চাটা এত সরাসরি কিভাবে কথা বলছে। অ্যান্ডারসন আবার এলো। এবার সে শুধু টেকনিশিয়ান ছিল না, সেই ছিল সাক্ষী। সে বলল, এই ছেলের জ্ঞান বিক্রি হওয়ার নয়। অনেকেরই এই কথাটা গায়ে লাগল, কিন্তু টিভির ক্যামেরা সব দেখছিল। এখন পিছিয়ে আসা অসম্ভব ছিল। সরকার ঘোষণা করল, সব নথিপত্র জনসমক্ষে আনা হবে। আরিয়ানকে একটা বোর্ডে অন্তর্ভুক্ত করা হলো। মোহন তার ছেলেকে দেখছিল আর ভাবছিল, কাল পর্যন্ত যে ঝাড়ু তুলত, আজ সে ইতিহাস তুলে বসে আছে। কিন্তু বিপদ এখনও কাটেনি, কারণ যখন সত্য বেরিয়ে আসে, তখন মিথ্যে তার শেষ আঘাতটা করে। আর সেই আঘাত এখনও বাকি ছিল। সত্য বাইরে আসতেই চলছিল। আর সত্য যখন বাইরে আসে, তখন সবচেয়ে বেশি তারাই ঘাবড়ে যায় যাদের ভিত্তি মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকে। মিউজিয়ামে আজ আবার ভিড় ছিল, কিন্তু এবার তিজোরি দেখতে নয়, রায় শুনতে। নথিপত্র একে একে মঞ্চে রাখা হলো। ইতিহাসবিদরা পড়ছিলেন, অফিসাররা শুনছিলেন, আর ক্যামেরা সবকিছু রেকর্ড করছিল। কিছু নাম, যাদের আজ পর্যন্ত মহান বলা হয়েছে, তারা এখন ধোঁকাবাজ বলে প্রমাণিত হচ্ছিল। কিছু রাজপরিবার, যাদের সম্মানের শহর চলত, তাদের ভিত্তি নড়বড়ে হতে শুরু করল। ভিড়ের মধ্যে ফিসফিসানি চলছিল। আরিয়ান চুপচাপ এক কোণায় দাঁড়িয়েছিল। তার হাতে কোনো কাগজ ছিল না, কোনো মাইক ছিল না, শুধু স্থির নজর ছিল। মোহন তার পাশে দাঁড়িয়েছিল। আজ প্রথমবার তার চোখে ভয় ছিল না। ঠিক সেই সময় সেই কালো গাড়িটা আবার দেখা গেল। দুজন লোক ভিড়ের পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু এখন সময় বদলে গিয়েছিল। এক অফিসার মাইক হাতে নিলেন, বললেন, যে ছেলে ইতিহাস খুলেছে তাকে এখন কেউ দমাতে পারবে না। হাততালিতে ফেটে পড়ল চারদিক। অ্যান্ডারসন এগিয়ে এলো। সে সবার সামনে বলল, আমি পৃথিবীর অনেক তালা খুলেছি, কিন্তু আজ বুঝলাম প্রতিটা তালা লোহার হয় না। সে আরিয়ানের দিকে তাকালো। কিছু তালা দারিদ্র্য, ভয় আর অবহেলারও হয়। পুরো হল উঠে দাঁড়ালো। মোহনের চোখ ভিজে এলো। সে মনে মনে বলল, আজ আমার ছেলে শুধু আমার রইল না। সরকার শেষ ঘোষণা করল। আরিয়ানের পড়াশোনা, তার থাকা, তার নিরাপত্তা সব সুনিশ্চিত করা হলো। কিন্তু আরিয়ান আরও একটা কথা বলল, আমার শুধু নিজের পড়াশোনা চাই না, আমি সেই বাচ্চাদের জন্যও সুযোগ চাই যারা আমার মতো কোনায় বসে থাকে। হলে আবার নিস্তব্ধতা, তারপর জোরালো হাততালি।
আজ এক সাফাইওয়ালার ছেলে ইতিহাসের রক্ষক হয়ে উঠেছিল। তিজুরি খুলে গিয়েছিল, কিন্তু তার চেয়েও বড় জিনিস যেটা খুলেছিল তা হল চিন্তাধারা। কারণ সব তালা শক্তি দিয়ে খোলে না, কিছু তালা স্মৃতি দিয়ে খোলে, কিছু তালা বই দিয়ে নয়, সাহস দিয়ে খোলে, আর কিছু তালা তখনই খোলে যখন সমাজ গরিবের বাচ্চাকে একটা সুযোগ দেয়। গল্প শেষ হল না, কারণ যেখানে একজন আরিয়ান বেরিয়েছে সেখানে আরও অনেকে বেরোবে, শুধু কারো দরজা খোলার অপেক্ষা।